হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের ক্লাস 10-এর অঙ্কের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3-এর আজকে দীর্ঘ উত্তরধর্মীর 12 দাগ থেকে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলো আজকে আলোচনা করব। তো এর আগে আমি অলরেডি দীর্ঘ উত্তরধর্মীর 5-এর থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দিয়েছি আগের ক্লাসে। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। আর ওই প্লেলিস্টে এই রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের যাবতীয় যা যা সলভ করা রয়েছে, যেমন আমি এখানে মডেল কোয়েশ্চেন পেপার 1 করে দিয়েছি, 2 আর 21-এর যা যা কোয়েশ্চেন সলভ করা রয়েছে সেগুলো তোমরা ওখান থেকে যে ওখানে পেয়ে যাবে, ওখানে ক্লিক করে দেখে নিও। তো আজকে চলো 12 দাগ থেকে শুরু করছি। দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে, দুটি কোণের অন্তর 2π/9 রেডিয়ান এবং সমষ্টি হচ্ছে 11/7 রেডিয়ান হলে কোণ দুটির ষষ্ঠিক মান নির্ণয় করো। তো কোণ দুটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান অলরেডি জানো। ষষ্ঠিক মানে কি, যেখানে ডিগ্রিতে থাকবে, ঠিক আছে। আর বৃত্তীয় বলতে যেখানে পাই দিয়ে থাকবে সেটা হচ্ছে বৃত্তীয় মান। বোঝা গেল? একটা সিম্পল উপায়, ষষ্ঠিক মানে ডিগ্রিতে, আর বৃত্তীয় বলতে রেডিয়ান বাই পাই বা পাইয়ের অংশে, এইগুলো এইভাবে প্রকাশ করা হয়। তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান চেয়েছে। তাহলে দেখো এটা কি করে করেছি, 12 দাগের 1, দুটি কোণের অন্তর বলা আছে 2π/9 রেডিয়ান। ষষ্ঠিক মানে কি, সবে ডিগ্রিতে প্রকাশ করবো আমরা, তাই তো, কোনো মানকে আমরা রেডিয়ানে রাখবো না। তাহলে এটাকে ডিগ্রিতে প্রকাশ করলে কি করে আমরা করব, পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, ঠিক আছে, পায়ের জায়গায় 180 বসিয়ে দাও। অথবা এরকমভাবে করতে পারো, সবসময় যেটা বলেছি যে তোমাদের পাই রেডিয়ান সমান কত, 180 ডিগ্রি। এইটা সবসময় একদম মন্ত্রের মতন মনে রাখবে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে ঐকিক নিয়মে যে কোনো জিনিস করে নিতে পারো। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান কত, 180/পাই, তাই তো। আর এত রেডিয়ান সমান এর সাথে 180/পাই গুণ করে দেবে, গুণ করলেও দেখবে এটা 40 ডিগ্রি আসছে, একই জিনিস। বা পায়ের জায়গায় 180 বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে যেটা রেডিয়ানে বলা থাকবে তার সাথে কি করবে, সামথিং কিছু রেডিয়ানে বলা আছে, এত রেডিয়ান সমান কত, তার সাথে 180/পাই অবশ্যই গুণ করতে হবে, তাই তো। 180/পাইটা গুণ করে দেবো। তাহলে এটা হিসাব করে দেখো, এটা কত হচ্ছে, এখানে 9 দুগুণে 18, 20 দুগুণে এটা 40 হচ্ছে। আর চারেরটা বলা আছে 11/7 রেডিয়ান, আরেকটি কোণ দুটির সমষ্টি বলা রয়েছে 11/7 রেডিয়ান। তাহলে কি করেছে সেটা এই ক্ষেত্রে দেখো, সেই পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। তাহলে এখানে ঐকিক নেমে করো, 11/7 রেডিয়ান সমান কত, 11/7 ইন্টু 180/পাই, এত ডিগ্রি, তাই তো। সেটাই করা হয়েছে দেখো, 11/7 ইন্টু 180/পাই। সিম্পল জিনিস, একদম ঐকিক নেমে করবে, ঠিক আছে। এইভাবে করলে এই জিনিসটা একদম মনে রাখবে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা মন্ত্রের মতন মনে রাখবে। এবারে 11/7 মানে ডিগ্রি থেকে রেডিয়ানে যদি বলে দেওয়া থাকে তাহলে এইভাবে লিখবে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত। বা যদি ডিগ্রিতে প্রকাশ করতে পারে তাহলে রেডিয়ানটাকে বাঁ দিকে আর ডিগ্রিটাকে ডান দিকে রাখবে। তাহলে 11/7 ইন্টু 180/পাই, 11/7 ইন্টু 180/পাইয়ের জায়গায় পাইয়ের মান কত, 22-এর 7 বসালাম। দেখো তারপরে উপরে যেটা আছে রাখলাম, এবার 22-এর 7 কি করবো, উপরে গেলে উল্টে যাবে, মানে 7-এর 22 দিয়ে এটা গুণ হয়ে যাবে যদি ভাগ হয় 22-এর 7 দিয়ে, তাই তো। তাহলে 7-এর 22 দিয়ে গুণ করলাম। এবারে এটা এসছে দেখো, এটা 90 ডিগ্রি আসবে, 7 এখানে কেটে দাও, তাই তো। 11 দুগুণে 22, 2 9 18, 2 0 0, তাহলে 90 এলো। তাহলে দুটি কোণের সমষ্টি চলে 90। এইবার আমরা কি করছি দেখো, ধরি দুটি কোণ ধরতে তো হবে, ধরি দুটি কোণের ষষ্ঠিক মান হলো, একটা x ডিগ্রি ধরেছি, একটা y ডিগ্রি ধরেছি, ঠিক আছে। দুটি কোণ, যে এই দুটি কোণই আমাদের বের করতে বলেছে। তাহলে কোশ্চেনে বলা আছে দুটি কোণের সমষ্টি কত, 11/7 রেডিয়ান, যেটা আমরা ডিগ্রিতে করে পেয়েছি 90। তাহলে আমরা লিখলাম x + y সমান 90, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর দুটি কোণের অন্তর কত বলা আছে, দুটি কোণের অন্তর এটা রেডিয়ানে, আমরা ডিগ্রিতে কত করেছি, 40 ডিগ্রি। তাহলে x - y সমান কত, 40। বোঝা গেল? এবারে দুটোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, যোগ করে দাও দুটোকে, তাই তো। তাহলে y কি হয়ে যাবে, কেটে যাবে। 2x সমান 90 + 40 130, x সমান 130/2 সমান হচ্ছে 65, একটা হয়ে গেল। এবারে যে কোনো একটা সমীকরণের মান বসিয়ে দাও, যেমন অপনয়ন পদ্ধতিতে করো, x এর মান 1 নম্বর সমীকরণেই বসিয়ে দাও। তাহলে x এর জায়গায় এখানে 65, তাই তো। x এর মানটা যেটা আসছে 65 + y সমান 90, আর y সমান এখানে 90 - 65 সমান 25। তাহলে x এর মান হয়ে গেল 65 আর y এর মান 25। তাহলে দুটি কোণের ষষ্ঠিক মান হলো যথাক্রমে, একটা হলো 65 ডিগ্রি আর একটা হলো 25 ডিগ্রি। ষষ্ঠিক মান সবসময় ডিগ্রিতে। বোঝা গেল? এইটা চেয়েছে, তাহলে এই দুটি হচ্ছে উত্তর। আশা করি বোঝা গেল। এবারে দেখো তোমাদের 2-এর অঙ্কটা, 12 দাগের 2 কি বলেছে, a sin x সমান b cos x সমান 2c tan x/1 - tan square x হলে দেখাও যে a স্কোয়ার - b স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 4c² × a² + b², এটা দেখাতে বলেছে।
তাহলে অঙ্কটা দেখে নিলে কি এটা এটা আছে, এইটা হলে দেখাতে বলেছে এইটা। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা দু একটা কি বলেছে, a sin x সমান b cos x সমান এটা বলে দেওয়া আছে, দেখাতে বলেছে এইটা, এটা দেখাতে বলেছে। তাহলে দেখো আমরা কি করেছি, এই ধরনের অঙ্ক থাকলে কি করব, সাধারণত আমরা কি ধরি, কে ধরি, একটা ধ্রুবক পদ ধরে নিই আমরা। যখন এরকম দুটো সমান এরকম দেওয়া থাকবে, তাহলে আমরা যে কোনো এটা দেখে বুঝবে যে একটা কে আমাদের কিছু একটা ধ্রুবক আমাদের ধরতে হতে পারে, সেটা অঙ্ক অনুযায়ী সেটা তোমরা ধরবে। এটা সমান কে ধরলাম, তাই তো, তাহলে a sin x সমান কে, তাহলে এখান থেকে এর মানটা আমরা বের করবো কে বাই সাইন এক্স। সিমিলারলি b cos x সমান কে, b cos x সমান কে, b এর মানটা বের করলাম কে বাই cos x, এটা সমান কে, তাই তো, c এর মানটা বের করলাম কে ইন্টু কত হবে, এটা তাহলে উপরে চলে যাবে, তাই তো, 1 মাইনাস tan স্কোয়ার এক্স, আর 2 tan x যেটা এখানে আছে সেটা নিচে চলে আসবে, তাই তো, c এর মানটা এটা হয়ে গেল, বোঝা গেল। তাহলে এবার সি স্কোয়ার বের করবো, এবার কি করবো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বের করবো, কেন করবো বলছি। এবার দেখো এটা কি বলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান এটা বলা আছে, তার মানে বাম পক্ষ এটা বলা আছে, ডান পক্ষ এটা। আচ্ছা, এটাও করতে পারি, বা আমরা যদি এরকম করি, ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা বের করে এটাকে নিচে নামিয়ে দিলাম। এটা সমান যদি আমরা 4c স্কোয়ার দেখাতে পারি, সেটা দেখালেও হবে একই জিনিস, ঠিক আছে। তখন বাম পক্ষ হচ্ছে এটা আর ডান পক্ষ হচ্ছে 4c স্কোয়ার, মানে এটা আমরা বের করব, এই মানটা দেখাবো যে 4c স্কোয়ারের সমান হচ্ছে নাকি, একই জিনিস, তাই তো। তাহলে আমরা এই মানটা বের করবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এই জন্য কি করবো এখানে, সেই জন্য এর মানটা বের করলে হবে না, এ স্কোয়ারের মানটা এখানে আছে, এ স্কোয়ারের মান বের করে বসাতে হবে, এ স্কোয়ার করে দিলাম। সো এ স্কোয়ার করলে কত হবে, কে স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স, বি মান আছে কে বাই কস এক্স, বি স্কোয়ার সমান এটা হলো কে স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স, আর এখানে সি যেটা বেরিয়েছিল তার স্কোয়ার করে দিলাম। প্রত্যেকটা স্কোয়ার হবে, দেখো কে স্কোয়ার গুণ আকার আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, নিচে 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর ট্যান এক্স এর হোল স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স, বোঝা গেল, করে দিলাম। তারপরে এবার এখানে মানগুলো এবার বসিয়ে দাও, এ স্কোয়ারের মান যা যা আছে এখানে সব বসিয়ে দিলাম, ঠিক আছে, সবগুলো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি এর তো এখানে নেই, সি এর মানটা বলে দিয়েছি, যা হোক সি স্কোয়ার মানটা তোমাকে এটা 4c স্কোয়ার করে এটা দেখাতে হবে, 4c স্কোয়ারের সমান আসছে নাকি। আর এ স্কোয়ারের বি স্কোয়ারের মান দেওয়া আছে, এ স্কোয়ারের বি স্কোয়ারের মান আপাতত এখানে সব বসালাম, ঠিক আছে, উপরে কে স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার বাই কস যেমন আছে এটা বসিয়ে দিলাম। দেখো এটা কি করেছি পরের পাতায়, সেটা এই যে টার্মটা আছে এই পুরো রাশিটা এটাই তুলেছি, এখান থেকে এবার সলভটা করবো, ঠিক আছে, এই সেম রাশিটা পরের পাতায় তুলেছি। দেখো পরের পাতায় যেটা আছে এটাই তুলেছি সেম। এবার এখান থেকে কি করেছি দেখো, উপরে কি করেছি, বিয়োগ করেছি, নিচে কত লসাগু আসবে, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স লসাগু এসছে, আর উপরে এসছে দেখো কে স্কোয়ার কত হবে, সাইন স্কোয়ার এক্স ইন্টু এক সাইন স্কোয়ার এক্স, তাহলে ওই কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স হবে, উপরে মাইনাস কে স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এক্স হবে, তাই তো, লসাগু তো আর বলার কিছু নেই, যেমন বিয়োগ করে যেমন বিয়োগ করেছো, তার হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম, নিচেও যোগ করেছি এটা প্লাস এটা, নিচে কি করেছি এটা প্লাস এটা যোগ করেছি, নিচে এরকমভাবে করলাম। তাহলে উপরে দেখো কি হচ্ছে, এবারে কে স্কোয়ার এখান থেকে কমন যাবে দুটো থেকে, তাহলে ভেতরে কি করেছি কে স্কোয়ার কমন নিয়েছি ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার পুরোটার কিন্তু হোল স্কোয়ার আছে, পুরোটার হোল স্কোয়ার দিয়েছি, নিচে কত আছে দেখো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটারও হোল স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স নিচে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। এবার এটা পুরো লম্বা যে দাঁড়িটা সেটা দিলাম, নিচে যেটা আছে ডিভাইড এটা, তার নিচে এবার হরে এবার কত দিয়েছি দেখো কে স্কোয়ার ইন্টু এখান থেকে দুটো থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে নিয়েছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাই তো, এই সাইন স্কোয়ার এক্সটাকে আগে লিখেছি, তোমরা কোনো ব্যাপার না, কস স্কোয়ার এক্সকে আগে লিখতে পারো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স যেটা আছে লিখে দিলাম, হয়ে গেল। আচ্ছা এবারে দেখো কি করেছি, এই কে স্কোয়ারের কি আছে হোল স্কোয়ার আছে কে স্কোয়ারের, তাহলে কে স্কোয়ার ইন্টু তার হোল স্কোয়ার করলে কত হবে, কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে সেই কে টু দি পাওয়ার 4 করে আমি একদম এটাকে হোল স্কোয়ারের বাইরে বের করে দিয়েছি, কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কে টু দি পাওয়ার 4 হয়ে গেছে, আর এটাকে আমি হোল স্কোয়ারের মধ্যে রেখেছি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার রাখলাম। আচ্ছা এবারে কি করেছি দেখো, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার যেটা আছে এখানে নিচে আমি লিখেছি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। এবারে এই যে টার্মটা এটা যদি আমি উপরে তুলতে যাই তাহলে কি হয়ে যাবে, পুরোটা উল্টে যায়, তাই তো, লবটা হর হয়ে যায় হরটা লব হয়ে যায়, মানে যখন এই টার্মটা কি হয় উপরে যখন তুলি ভাগ যে টার্মটা আছে যেটা দিয়ে ভাগ করছি গুণ আকারে রাখলে এটাকে উল্টে যায়, জানো তোমরা, তাহলে এটা উপরে চলে যাবে এই টার্মটা নিচে চলে আসবে, বোঝা গেল। এবার দেখো কি করেছি, এই কে স্কোয়ার এখানে কে টু দি পাওয়ার 4 কেটে দিলাম, কে স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে একটা সাইন স্কোয়ার কস স্কোয়ার এক্স আছে, একটা আছে এখানে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার আছে, দুটো আছে, ঠিক আছে, তাহলে একটা কেটে যাবে, তাই তো, এটা দিয়ে এখানে আমি একটা যদি আমি এখানে কেটে দিই তাহলে নিচে আমার কত সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স পড়ে থাকবে খালি, দেখো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স খালি একটা পড়ে থাকবে, ঠিক আছে, একটা স্কোয়ার থাকবে না, কেননা এখান দিয়ে আমি একটা আমি কেটে দিয়েছি আমি একটা।
আর উপরে যেটা কে স্কোয়ার লিখলাম, আর কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার লিখলাম। ঠিক আছে, তো আমি স্টেপে স্টেপে তোমাদের ধরে ধরে করা, যে তোমরা চাইলে একটু যদি বুঝতে সুবিধা হয় তোমরা স্টেপ জাম্প করেও করতে পারো, অঙ্কটা কিন্তু বেশি বড় নয়। তো তোমাদের প্রত্যেকে যাতে বুঝতে পারো আমি লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে আমি করে দিচ্ছি। এবার দেখো এটা হলো কোথায় গেল, হ্যাঁ এটা কস স্কোয়ার, এটা হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটা হলো। এবারে দেখো কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস, এটাকে কি করেছি লব আর হর উভয় পক্ষকে, লব ও হরকে উভয় পক্ষে কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করেছি, কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, কেন ভাগ করেছি সেটা বলছি। দেখো বাঁ দিকে কি আছে, কেন জিনিসটা তোমার জানানো খুব দরকার, কেননা এই টাইপের অঙ্ক হলে যাতে তোমরা করতে পারো, এমন নয় যে এই অঙ্কটা আসবে। ট্যান স্কোয়ার এক্স আছে, তাই তো আমাদেরকে কি দেখাতে হবে, 4c স্কোয়ার দেখাতে হবে। এটা সমান আমাদেরকে কি দেখাতে হবে, 4c স্কোয়ার। সি স্কোয়ার সমান কি, এখানে এইটা আছে, ট্যান দিয়ে আছে, দেখো ট্যান আনতে গেলে কি করতে হবে, সাইন বাই কস করতে হবে, তাই তো সেই জন্য আমরা এখানে কি করলাম, এখানে কস দিয়ে ভাগ করছি যাতে ট্যানে আসে, এখানে সাইন কসে রেখে তো লাভ নেই, তাহলে সেই জন্য আমরা কি করলাম, দেখো যাতে ট্যানে আসে সেই জন্য কি করলাম, এখানে কস টু দি পাওয়ার 4x আর কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করলাম। এবার কেন স্যার কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করলাম কেন এখানে, কেন না দেখো এখানে কে স্কোয়ার আছে, কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, কস টু দি পাওয়ার 4x এখানে স্কোয়ার আছে কিন্তু, সেই জন্য এখানে দেখো কস স্কোয়ার এক্স দিয়ে এখানে ভাগ করতে হবে, ট্যান স্কোয়ার এক্স দিয়ে আনার জন্য, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স তবেই তো ট্যান স্কোয়ার এক্স, আবার তার স্কোয়ার আছে মানে কি কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করতে হবে তবেই আসবে, সেই জন্যই কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করা হয়েছে, কস টু দি পাওয়ার 4x ভাগ করেছি। এখানে দেখো কি করেছি, কস টু দি পাওয়ার 4x মানে কি কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, সেটা লিখেছি উপরে। এটা তোমরা এই স্টেপটা নাও করতে পারো, ভেঙে বোঝানোর জন্য করলাম। নিচে দেখো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স যেটা রয়েছে ইকুয়াল কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করলাম, দেখো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করেছি। এবারে দেখো কি হলো, এই লাইনটায় কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, বা এটা করলাম কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, এটাকে ভাঙলাম। আর নিচে যেটা দেখো কস টু দি পাওয়ার 4x আছে, এখানে একটা কস স্কোয়ার এক্স, এখানে কি হয় কেটে যাবে, কস স্কোয়ার এক্স হয়ে যাবে একটা, তাহলে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স চলে এলো নিচে। আচ্ছা উপরে দেখো কে স্কোয়ার ইন্টু, এবার দেখো কস স্কোয়ার এক্স বাই মাইনাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার বাই নিচেও স্কোয়ার আছে, তাহলে একটাকে আমরা পুরো স্কোয়ার লিখতে পারি, তাই তো, তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স এর পুরোটা আমি হোল স্কোয়ার লিখলাম। দেখো স্টেপ বাই স্টেপ কি করে অঙ্কটা হচ্ছে ভালো করে এখানটা বোঝো, এই জায়গাটা বোঝা গেল। তাহলে প্রথমে আরবার বলছি কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করবে, কস টু স্কোয়ার তাকে কি করবে কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার আকারে আনলাম, তারপর পুরোটাই একদম হোল স্কোয়ারে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এটা হলো এই জায়গাটা হোল স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এটা ঢুকিয়ে নিলে। এইবারে দেখো কি হচ্ছে, কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স একটা করবো আমি, মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স একটা করবো, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স একটা করবো, তাই তো, কেননা দেখো এটা কি হচ্ছে, এটা সেই কস, এটাকে তোমরা যদি বিয়োগ করো এটাই আসছে, তাই তো, আর এখানে কি করলাম উল্টোটা করলাম, এই বিয়োগ থেকে আমরা কি করলাম যোগফল টার্মে নিয়ে গেলাম, এই বিয়োগফল টার্মে নিয়ে গেলাম, এটা হলো। তাহলে কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স করলাম, আর বাইরে যেটা আছে কে স্কোয়ার ওটা তো থাকবেই, আর নিচে দেখো সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স যেটা সেটা ট্যান স্কোয়ার এক্স লিখে দিলাম, একটা ট্যান স্কোয়ার এক্স চলে এলো, তাহলে এই ট্যান স্কোয়ার এক্স নিচেও ট্যান স্কোয়ার এক্স রাখলাম, তাহলে সমান কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স কত হবে 1 হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স দেখো চলে এলো ট্যান স্কোয়ার এক্স ভিতরে চলে এলো, বাই এখানে ট্যান স্কোয়ার এক্স, এটা এই পুরোটা হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার রাখলাম, বাই ট্যান স্কোয়ার এক্স সমান, এখানে দেখো এবারে দেখো জিনিসটা এখানটা দেখো সি এর মান কত, সি স্কোয়ারের মান ভালো করে দেখো, কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার বাই 4 ইন্টু ট্যান স্কোয়ার এক্স, আমাদের কত এসছে কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার বাই ট্যান স্কোয়ার এক্স, এখানে 4টা নেই খালি, তাই তো, তাহলে কিছু ব্যাপার নয়, এখানে 4 দিয়ে গুণ করে দাও, তাই তো, বাকি সব টার্ম সেম, তাহলে এখানে নিচে আমাদেরকে সি আনার জন্য যাতে সি এর সমান আনে, সি স্কোয়ার আনতে হবে, তাই তো, সি স্কোয়ারটা আনার জন্য এখানে নিচে 4 দিয়ে গুণ করতে হবে, তো নিচে আমরা কি করলাম, আমরা এখানে 4 দিয়ে গুণ করে দিলাম, বোঝা গেল। এবার কি হচ্ছে দেখো রাশিটাকে তো সেম রাখতে হবে, নিচে যদি আমরা 4 দিয়ে গুণ করি অথবা যদি রাশিটাকে 4 দিয়ে ভাগ করি একই জিনিস, তাহলে কি করতে হবে আমাকে 4 দিয়ে এখানে একটা গুণ করতে হবে, সেই জন্য গুণটা করলাম, তাহলে 4 ইন্টু এটা হলো। এবার এই জায়গাটা আমরা লিখে দিলাম কি সি স্কোয়ার, কারণ এটার মানি সি স্কোয়ার, 4 ইন্টু সি স্কোয়ার, দেখো প্রমাণিত হয়ে গেল, এটা সমানই আমাদেরকে এটা সমান 4c স্কোয়ার প্রমাণ করতে হতো, দেখো 4c স্কোয়ার আমরা প্রমাণ করে ফেললাম, যেখানে হচ্ছে সি স্কোয়ারের মানটা হচ্ছে দেখো এইটা, ঠিক আছে, বোঝা গেল। তো অঙ্কটা দেখো বড় হয়েছে, বড় লাগতে পারে কিন্তু এত বড়ও নয়, তোমাদের বোঝানোর জন্য আবার বলছি যে ভালো করে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিলাম, তোমরা চাইলে এটা
নিজেদের মতন করে প্র্যাকটিস করে যেখানে তোমাদের সুবিধা লাগছে সেরকমভাবে তোমরা করতে পারো। এখানে একদম এটা তোমরা যখন cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করেছো, এখানে একদম কি করবে, একদম ডিরেক্টলি এখানে তোমরা লিখে দিতে পারো যে cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, একদম ডিরেক্ট তোমরা এই লাইনটা এখানে করে দিতে পারো একদম, ঠিক আছে। এইটা cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, এটাকে একদম cos স্কোয়ার এক্স করে লিখে পুরোটাকে হোল স্কোয়ার দিয়ে দিতে পারো, সেটা তোমাদের সুবিধা। তাহলে কি হবে, লাইন কমবে, তোমাদের পরীক্ষায় টাইমও বাঁচবে। তোমরা এখানে যাতে বুঝতে পারো সেই জন্য একটু অঙ্কটা ভালো করে স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি বোঝা গেছে অঙ্কটা, খুবই ভালো অঙ্ক। এবার দেখো তোমাদের 3 দাগের অঙ্কটা, 12-3, সাইন স্কোয়ার π/6 প্লাস সাইন স্কোয়ার 3π/6 প্লাস সাইন স্কোয়ার 5π/6 প্লাস সাইন স্কোয়ার 7π/6 এর মান কত, ঠিক আছে। পাই দিয়ে দেওয়া আছে, সব পাই দিয়ে দেওয়া আছে, মানে এগুলো সব বৃত্তীয় মানে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে এগুলো, ঠিক আছে। এটা একটা ভালো অঙ্ক, রামকৃষ্ণ মিশনে পড়েছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অঙ্ক, ঠিক আছে। এটা দেখো ভালো করে কি করে আসতে এবারে পরীক্ষায়। দেখো অঙ্কটা দেখে নিয়েছো, এবার দেখো কি করেছে, সাইন স্কোয়ার π/6 এটা তুললাম অঙ্কটা, এর মান বের করতে বলেছে। দেখো এই ধরনের অঙ্ক থাকলে যা থাকুক, π/16 থাকুক যা থাকুক, পরীক্ষায় তোমাদের বলে দিচ্ছি π/16 কি কিছু একটা ধরে নেবে, এটা ইজি হবে তোমাদের পক্ষে। এখানে পাই এর মান কত, 180, ঠিক আছে। 180 বসালে একটু কমপ্লেক্স হবে, 180 বসিয়ে করলে অনেক বড় হয়ে যাবে বা করাটা ডিফিকাল্ট হবে। পায়ের মান 180 যদি বসিয়ে ডিগ্রি করে করো, কারণ এটা ভাগ যাচ্ছে না 180 16 দিয়ে, ঠিক আছে, সামথিং পয়েন্ট সামথিংয়ে চলে আসছে। এবার দেখো তাহলে π/16, এখানে π/16 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 সবগুলো π/16 কমন, তার সাথে এখানে 1 গুণ আছে, π/16 এর সাথে 3 গুণ, π/16 এর সাথে 5 গুণ, π/16 এর সাথে 7 গুণ আছে। এরকম যদি থাকে π/16 কিছু একটা ধরে নেবে, ধরি π/16 সমান x, বা পাই সমান কত হবে 16x করলাম আমি, তাই তো। আচ্ছা এবারে দেখো পাই সমান 16x, আমাদের কি পাই নিয়ে কাজ নয়, আমরা কতদূর জানি, হাইয়েস্ট জানি π/2, তাহলে π/2 বের করে ফেলবো, তাই তো। পাই আমরা জানি না, তাই তো, আমরা π/2 নিয়ে কাজ, সব পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেটা পড়েছো, তাই তো। π/2 অর্থাৎ 90 ডিগ্রি নিয়ে কাজ করেছে, ম্যাক্সিমাম কোণ কত থাকে পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার যেটা পড়েছো 90 ডিগ্রি, ব্যাস π/2 করবো। π/2 সমান কত, 16x/2 মানে 8x, তাহলে 8x সমান কত হচ্ছে দেখো π/2, অর্থাৎ π/2 মানে কত 90 ডিগ্রি, এটাকে ডিগ্রিতে লিখেছি যেটা তোমাদের কনভিনিয়েন্ট, যেটা তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। π/2 π/2 কে রেডিয়ানে আছে, এটাকে ডিগ্রিতে করে নেবে যদি অসুবিধা হয়। সেই পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, দেখো 180/2 সমান কত 90 ডিগ্রি, 8x সমান তাহলে বেরিয়ে গেল কত 90 ডিগ্রি, ব্যাস অর্ধেক অঙ্ক হয়ে গেল। এবারে দেখো সাইন স্কোয়ার এক্স, π/16 কে এক্স ধরেছো, তাহলে π/16 এর জায়গায় এক্স লিখো। আচ্ছা সাইন স্কোয়ার 3 যেমন আছে লিখলাম, π/16 এর জায়গায় এক্স মানে 3 ইন্টু এক্স, প্লাস সাইন স্কোয়ার 5 ইন্টু এক্স, প্লাস সাইন স্কোয়ার 7 ইন্টু এক্স লিখে দিলাম। এবারে দেখো তোমাদেরকে আমি যখন ওই চ্যাপ্টারটা করে টেক্সট বুকের, যখন চ্যাপ্টার নাম্বার 24 পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটি যখন করিয়েছি, প্রথমেই আমি কনসেপ্টে বলেছি যে দুটো কোণ যাদের সমষ্টি 90 ডিগ্রি হয় তাদেরকে আমরা কি করি, তাদের যে কোনো একটাকে আমরা ওই 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে আমাদেরকে কি করতে হবে, ভাঙতে হবে, এটা নিয়ম। যে দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো তোমাদের যাতে যদি তোমরা পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে কোথাও অসুবিধা হয়, তো ওই টেক্সট বুকের অঙ্কগুলি করে দেওয়া আছে, আমার সলভ করে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে, কোষে দেখিয়েছি অঙ্কগুলো। এবার দেখো সাইন স্কোয়ার এক্স, মানে প্রথমের দিকে চ্যাপ্টারের শুরুতে প্রথমেই আমি জাস্ট বলে দিয়েছি যে এই জিনিসভাবে এইভাবে স্টেপে কিন্তু করতে হবে, ঠিক আছে, ওই কনসেপ্টটুকু দেখলেই কিন্তু হবে তোমার। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার 7x, দেখো দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি যেটা বললাম। এবার দেখবো কোন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা হচ্ছে মেন কাজ, এখানে মেন কাজ এই জায়গাটা, কোন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। এখানে তো ডিগ্রি আকারে নেই, কিন্তু আমরা কি জানি 8x সমান 90 ডিগ্রি, তাই তো। তাহলে দেখবো কোন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি অর্থাৎ 8x, তাই তো। কোন দুটি কোণের সমষ্টি 8x, 7x আর এখানে কি x, এই দুটি কোণের সমষ্টি কি 90 ডিগ্রি, 7x প্লাস x 8x হচ্ছে, এই দুটি কোণকে আমরা পাশাপাশি রাখবো, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার 7x। আবার দেখো 3x প্লাস 5x কত হচ্ছে 8x, তাই তো। এই দুটি কোণের সমষ্টিকে 8x হচ্ছে অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে, এই দুটি কোণকে আমরা পাশাপাশি আমরা কি করলাম লিখে দিলাম, বোঝা গেল। এইটা হচ্ছে মেন এখানে ফান্ডাটা। এবারে দেখো এবারে তো কিছু ব্যাপার নয়, সাইন স্কোয়ার এক্স প্লাস 7x কে কি লিখতে পারি, সেই 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে লিখবো, কি বললাম যে কোনো একটাকে লিখবো, কিন্তু এখানে তো ডিগ্রি আকারে নেই, আমরা তো সবাই এক্স আকারে লিখেছি, তাহলে 7x কে আমরা কি লিখবো 8x, তাই তো 90 ডিগ্রি সমান 8x লিখেছি, সাইন স্কোয়ার 8x মাইনাস এক্স সমান 7x প্লাস যে কোনো একটা লিখবো, দুটো কিন্তু করবে না, দুটো করলে কিন্তু বিপদ হয়ে যাবে, মানে আসবে না।
প্লাস সাইন স্কোয়ার 3x প্লাস 5x, যে কোনো একটাকে করো, তোমরা এটাকেও করতে পারো। সাইন স্কোয়ার 3x প্লাস সাইন স্কোয়ার, এটাকে লিখবো কত 8x মাইনাস 3x দিলে দেখো 5x চলে আসবে। বা আমরা এটাকেও করতে পারি যে সাইন স্কোয়ার 8x মাইনাস 5x, তখন কিন্তু এটাকে আমরা 5x রাখবো, সাইন স্কোয়ার 5x। বোঝা গেল, এখানে এই জিনিসটা মেন। আর এখানেও আমরা এটাকেও করতে পারি, সাইন স্কোয়ার 8x মাইনাস 7x করতে পারি, তখন কিন্তু এটাকে 7x রাখবো, এটাকে কিন্তু চেঞ্জ করবো না, এভাবে যে কোনো একটাকে করবো এই দুটোর মধ্যে। বোঝা গেল, সাইন স্কোয়ার এক্স প্লাস, এবার দেখো সাইন কি জানো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কত? আচ্ছা 8x এর জায়গায় 90 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম 8x এর জায়গায় 90 ডিগ্রি, আর এখানে 8x এর জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিলাম, আর যা আছে লিখলাম। সাইন স্কোয়ার এক্স প্লাস, দেখো সাইন সেই 90 ডিগ্রি মাইনাস এক্স বা 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কস থিটা, তাই তো? সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কস এক্স বা কস থিটা। তাহলে এখানে আমরা কি লিখছি, কস এক্স লিখবো, তাই তো? কিন্তু এখানে স্কোয়ার আছে মানে কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার দিতে হবে। প্লাস সাইন স্কোয়ার 3x যেমন আছে লিখলাম, সেরকম সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 3x মানে কত? এখানে কস 3x হওয়ার কথা, কিন্তু স্কোয়ার আছে পুরোটা, সেজন্য কস স্কোয়ার 3x। ব্যাস হয়ে গেল। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি জানি আমরা? 1। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1। আর এখানে সাইন স্কোয়ার 3x প্লাস কস স্কোয়ার 3x মানে এই দুটি কোণ বেসিক্যালি সমান থাকলে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার 3x প্লাস কস স্কোয়ার 3x মানে 1, আবার লিখলাম এখানে প্লাস দিয়ে 1, তাহলে 1 প্লাস 1 সমান 2 হয়ে গেল। এটাই হবে অ্যান্সার আমাদের, ঠিক আছে? এটাই হবে উত্তর। বোঝা গেল অঙ্কটা? তো এই ধরনের অঙ্ক দেখে রাখবে, ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। 13 দাগের অঙ্কটা দেখো, এবারে চলে যাওয়া যাক। 13 কি বলেছে দেখো, দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এখান থেকে তোমরা ভালো করে এই অঙ্কগুলি তোমরা কিন্তু হয়তো ডিফিকাল্ট লাগতে পারে, কিছু অঙ্ক হয়তো প্র্যাকটিস করলে হবে। ত্রিকোণমিতি থেকে তোমাদের ছাঁকা নম্বর আসতে পারে। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমরা কিন্তু পুরো ফুল মার্কস 5 মার্কস তোমাদের কিন্তু হাতের মুঠে তোমরা কিন্তু করে নিতে পারো। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রায় সেম ধরনের অঙ্ক কিন্তু থাকে, এটা ভালো করে প্র্যাকটিস করে যাও। হাইট অ্যান্ড ডিস্টেন্স, দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 3:1। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ নির্ণয় করো। ঠিক আছে, অঙ্কটা দেখে নিয়েছো যে দুটো স্তম্ভ আছে, তার উচ্চতার অনুপাত 3:1। একটা স্তম্ভ আছে 3 আর একটা 1, মানে অনুপাত দুটো দেওয়া আছে। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত? তাহলে দেখো 13 দাগের 1 ধরেছি দেখো, দুটো স্তম্ভ এঁকেছি এ বি আর সিডি, এখানে লিখেছি। ধরি প্রথম স্তম্ভটি হলো এ বি আর দ্বিতীয় স্তম্ভটি হলো সিডি। এ বি ও সিডি স্তম্ভের উচ্চতা যথাক্রমে দেখো 3:1 অনুপাত দেওয়া আছে। তাহলে ধরে নিয়েছি এটা 3x উচ্চতাটা, এটা x, ঠিক আছে? এটার উচ্চতা 3x একক, এটার উচ্চতা হচ্ছে x একক ধরে নিলাম। তাহলে কোণ আমাদের কি বলা আছে দেখো, এটা দ্বিতীয় স্তম্ভ, তাই তো? দ্বিতীয় স্তম্ভের যে গোড়া থেকে প্রথম স্তম্ভের যে চূড়া তার উন্নতি কোণ বলা আছে 60 ডিগ্রি। উন্নতি কোণ মানে কি? এই যে দৃষ্টিরেখা, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে তুমি যদি প্রথম স্তম্ভের চূড়াটাকে দেখো, এখান থেকে যদি দেখো চোখ দিয়ে, এটা দৃষ্টিরেখা, তার সাথে অনুভূমিক অনুভূমিক কোণটা, এটা যে কোণ করবে 60 ডিগ্রি কোণ করছে সেটাই উন্নতি কোণ। নিচ থেকে উপরে দেখলে কি হয়? উন্নতি কোণ হয়। তাহলে এটা উন্নতি কোণ বলা আছে। আর তাহলে আমাদেরকে চেয়েছে কি, যে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটাকে যদি আমরা দেখি, তাহলে তার সেই উন্নতি কোণটা কত হবে? সেই দৃষ্টিরেখাটা অনুভূমিকের সঙ্গে কত কোণ করবে, অর্থাৎ এই কোণটা আমাদের মান বের করতে হবে। অর্থাৎ কি বের করতে হবে? কোণ ডিবিসি, অ্যাঙ্গেল ডিবিসি বের করতে হবে, এই কোণটা। ঠিক আছে, এবার দেখো কি করে করবো অঙ্কটা। তোমাদের একটা সিম্পল টেকনিক দিয়ে রাখি, যাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে একটু সমস্যা হয়। একদম সিম্পল ট্রিক বলছি, যদি কিছু মাথামুন্ড অঙ্কে না ঢোকে, কটা ত্রিভুজ আছে দেখবে, কটা সমকোণী ত্রিভুজ। এখানে একটা আছে সমকোণী ত্রিভুজ, দুটো রয়েছে সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, এর বাইরে কিচ্ছু হবে না। এই দুটো সমকোণী ত্রিভুজের সেই অ্যাঙ্গেল ধরে আমরা কাজ করব, যে ট্যান সামথিং, যেটা অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে, ট্যান 60 কি যা কোণের মান দেওয়া থাকবে, সাইন কস, যেরকম যেভাবে সুবিধা হবে সেই কোণানুপাতটা নেবো। সেটা কোণ নেবো, ট্যান নেবো না সাইন নেবো না কস নেবো, সেটাও ডিপেন্ড করবে কোন কোন বাহুগুলো তোমার দেওয়া আছে, লম্ব দেওয়া আছে না ভূমি দেওয়া আছে না অতিভুজ দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখে সেই কোণানুপাতটা তোমাদের কিন্তু নিতে হবে। তাহলে দেখো এবিসি ত্রিভুজ কত, আমরা প্রথমে ধরবো কি কি দেওয়া আছে। দেখো আমরা এই কোণটা বের করতে বলেছে, এই কোণটা বের করতে হলে আমরা কি কোন ত্রিভুজটা কনসিডার করব? ডিবিসি, এটা করব। এই কোণটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে, কিন্তু বিসিটা দেওয়া নেই। বোঝা গেল? বা বিডিও দেওয়া নেই। তাহলে আমাদের যে কোণটা বের করতে হবে, তাই তো? তাহলে বিসিটা আমরা যদি বের করি, বিসিটা বের করা যাবে কি? অবশ্যই করা যাবে। তাহলে যদি আমরা ত্রিভুজ এবিসিটা আগে ধরে নিই, দেখো তার কোণ কি দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া রয়েছে। তাহলে কোণ দেওয়া রয়েছে তার, এবার দেখো এই কোণটার সাপেক্ষে ভূমি কোণটা, যেটা বলেছি এই কোণ সংলগ্ন যে বাহুটা সেটা হবে ভূমি, আর
বিপরীত যে বাহুটা সেটা হবে লম্ব। বোঝা গেল? তাহলে আমি এটা তোমাদের ওই ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারটাও বলেছি যে সবসময় মনে রাখবে কোনো ত্রিভুজের যে সূক্ষ্মকোণটি দেওয়া রয়েছে তার কোণ সংলগ্ন যে বাহু অলওয়েজ সবসময় মনে রাখবে সেটা হবে কিন্তু ভূমি, আর অপরটি হবে লম্ব। এই কোণটা দেওয়া থাকলে কিন্তু এটা ভূমি হবে না, ঠিক আছে? কাজে এটা থাকলে, এই কোণটা দেওয়া থাকলে এই কোণটার সাপেক্ষে ভূমি হবে এটা, আর এটা হবে লম্ব। তাহলে কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে। আমাদের ভূমির মান বের করতে হবে ভূ, তাই তো, ভূমিটা। তাহলে কি নেবো? এমন একটা কোণানুপাত নেবো যাতে লম্ব আর ভূমি দুটো কোণানুপাত, মানে ওই দুটোর অনুপাত রয়েছে। কিসে রয়েছে? ট্যানে রয়েছে। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। অথবা কটে রয়েছে, কট থিটা সমান ভূমি বাই লম্ব, যে কোনো একটা নিতে পারো। তাহলে ট্যানটাই তোমাদের সুবিধা হবে, ট্যান থিটাই নিয়ে বেশি কাজ করা হয়। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব মানে এ বি বাই বিসি, তাই তো। তাহলে এখানে লিখলাম ট্যান 60 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি সমান এবি বাই বিসি, এখানে করলাম। তাহলে ট্যান 60 এর মান এখানে √3 বসিয়ে দিলাম, সমান এবির মান কত? এবির মান হচ্ছে 3x, আর বিসি এর মানটা বের করতে হবে, বিসি লিখলাম। তাহলে এখান থেকে √3 ইন্টু বিসি কোনাকুনি গুণ করলাম, সমান কত হচ্ছে? 3x। বিসি সমান 3x বাই √3 করলাম। তাহলে এবার দেখো তোমরা √3 3 এমনি একদম কেটে দিতে পারো, √3 ইন্টু √3 সমান 3। না হলে কি করতে পারো? সে নিচের হরের করণ নির্দেশন করেও করতে পারো। তাহলে উপরে √3 আর নিচে √3 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এখানে √3 ইন্টু √3 মানে কত? 3 লিখলাম। আর এখানে উপরে 3x ইন্টু √3 এটা আছে লিখলাম। তাহলে এই 3 আর এই 3 আমি কেটে দিলাম, কত আসছে? √3 ইন্টু এক্স, √3 ইন্টু এক্স। তাহলে বিসির ভ্যালু বেরিয়ে গেল √3 ইন্টু এক্স। আমি এখানে লিখে দিচ্ছি √3 ইন্টু এক্স, এটা চলে এলো বিসির ভ্যালু। এবারে আমাদের কি বের করতে হবে? দেখো ত্রিভুজ, এবারে আমরা কি করব? ডিসিবি, ত্রিভুজ ডিসিবি এর ক্ষেত্রে আমাদের এই কোণটা বের করতে হবে। তাহলে ট্যান ডিবিসি, তাই তো। দেখো আবার দেখো সেই ট্যান কেন নিলাম? এখানে তো সাইনও নিতে পারতাম, ট্যান কেন নিলাম? দেখো এই কোণটার সাপেক্ষে ভূমি দেওয়া আছে এটা, আর লম্ব দেওয়া আছে এক্স। তাহলে এক্সও জানি, আর লম্বও জানি, আর ভূমিও জানি। যখন দুটো জানি, লম্ব আর ভূমি জানি, তখন কি নেবো? ট্যান নেবো। কেননা ট্যানের ক্ষেত্রে একমাত্র আমার লম্ব বাই ভূমি হয়, ট্যান থিটা সমান, তাই তো। তাহলে সাইনের সাইন সমান কি? অতুভুজ চলে আসবে, সেখানে নিলে হবে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝে শুনে কিন্তু কোণানুপাতগুলো কিন্তু নিতে হবে, কোন বাহুটা আছে, কোন কোণানুপাতগুলো আছে, ঠিক আছে। তাহলে ট্যান ডিবিসি, ট্যান ডিবি, বিটা মাঝে থাকবে, ট্যান ডিবিসি এই কোণটা বের করছি। ট্যান ডিবিসি সমান কত হবে? সিডি, তাই তো, সিডি বাই বিসি, সিডি বাই বিসি এটা হবে। এইটা লম্ব, এটা ভূমি। তাহলে সিডি বাই বিসি করলাম। ট্যান ডিবিসি সমান সিডির মান কত? এক্স, বিসির মান হচ্ছে √3x, এটা বেরোলো এক্ষুনি, বসালাম। ট্যান ডিবিসি সমান কত হচ্ছে? এক্স এক্স এবার কেটে দাও, 1/√3। তাহলে ট্যান ডিবিসি সমান কত? ট্যান কতর মান? দেখো ট্যান ডিবিসি সমান 1/√3 এসছে। এবার কি করব? এবার এমন একটা জিনিস আনবো এখানে, এবার দেখবো এখানে ট্যান কতর মান এখানে যেটা থাকবে, কোন এখান থেকে যদি কোণের মান বের করতে বলে যে কোনো অঙ্কে, যে এখান থেকে ডিবিসি এর মান বের করো, এরকম কিন্তু তোমাদের ওই 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু আসে, সংক্ষিপ্ত কোশ্চেনে, যে এখানে ধরো এরকম একটা কিছু অঙ্ক দেওয়া আছে, থিটার মান কত বা এক্স এর মান কত, ট্যান, তাহলে ডিবিসির মান বের করতে হবে এখানে কোণের মানটা। তাহলে এখানে কি আছে? ট্যান। তাহলে এখানেও দেখবো ট্যান কতর মান 1/√3, এখানে যেটা থাকবে তার সেটা দেখবো। ট্যান কতর মান 1/√3, ট্যান 30 এর মান। তোমরা অনেকে কি করে এখানে খালি 30 ডিগ্রি লিখে দাও, না, ট্যান 30 এর মান 1/√3, এখানে লিখলে 1/√3 জায়গায় ট্যান 30। তাহলে ট্যান ডিবিসি সমান এটা, তাহলে ডিবিসি সমান কত হবে? 30 ডিগ্রি। কোণ ডিবিসি সমান 30 ডিগ্রি হয়ে গেল, ব্যাস। তাহলে ডিবিসি এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত? 30 ডিগ্রি, এটাই উত্তর। প্রথমটির থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। বোঝা গেল? এবারে দেখো 2 দাগের অঙ্কটি দেখো, এটাও হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। 60 মিটার কি বলেছে? 60 মিটার উচ্চ একটি অট্টালিকার শীর্ষ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের শীর্ষ ও পদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হয়। অট্টালিকা ও ল্যাম্পপোস্টের ভিতরকার অনুভূমিক দূরত্ব বের করতে বলেছে এবং ল্যাম্পপোস্টটির উচ্চতা নির্ণয় করো। এটা মাধ্যমিকে পড়েছে 2007 সালে। কি বলেছে? একটা অট্টালিকা আছে 60 মিটার উঁচু, অট্টালিকাটা বেশি উঁচু, তাই তো, ল্যাম্পপোস্টের থেকে 60 মিটার উঁচু একটি অট্টালিকার শীর্ষ, মানে শীর্ষ থেকে তুমি যদি দেখো তাহলে কি হবে? একটি ল্যাম্পপোস্টের শীর্ষ ও পাদবিন্দুর অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে অট্টালিকা ও ল্যাম্পপোস্টের যে ভেতরকার যে দূরত্বটা, ডিস্টেন্স, এবং ল্যাম্পপোস্টটির যে উচ্চতা সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে কি করেছি, এখানে দেখো এটা এবি, এখানে লিখেছি এক্ষেত্রে অট্টালিকা সমান কি? এক্ষেত্রে অট্টালিকা সমান এবি, এর উচ্চতা সমান কি দেওয়া আছে? 60 মিটার, এটা দেওয়া আছে। এই টোটালটা হচ্ছে, এই টোটাল ডিস্টেন্সটা যেটা সেটা 60 মিটার, টোটালটা এটা দিয়ে দেওয়া আছে 60 মিটার। ল্যাম্পপোস্ট হচ্ছে এখানে সিডি ধরি,
আর অট্টালিকা ল্যাম্প পোস্টের ভিতরকার দূরত্ব ধরি, এটা বিসি। তাহলে আমাদেরকে কি কি বের করতে হবে, বিসি সমান কত আর ল্যাম্প পোস্টের উচ্চতা সমান কত, এই দুটি ডিস্টেন্সকে আমাদেরকে বের করতে হবে। বিসি সমান কত আর সিডি সমান কত, বোঝা গেল? এই দুটি দূরত্ব বের করতে হবে। তাহলে কি করবো, আর অবনতি কোণ বলা আছে, দেখো এই অট্টালিকার শীর্ষ থেকে ল্যাম্প পোস্টের যখন শীর্ষটি আমি দেখছি তখন অবনতি কোণ কত, তখন অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, বোঝা গেল? দেখো অবনতি কোণ কি, এটা দৃষ্টিরেখা, শীর্ষটা যখন দেখছি এই দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক কোণটা, এইটা হরাইজন্টাল লাইন, সেটা যে কোণ করে, এটা কি কোণ করেছে, দেখো 30 ডিগ্রি কোণ করেছে। মানে অবনতি কোণ কখন হয়, যখন উপর থেকে আমরা নিচে দেখি, তাই তো? তাহলে দৃষ্টিরেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, অবনতি কোণ বলা আছে যখন আমরা শীর্ষটাকে দেখছি। এবার দেখো অ্যাকচুয়ালি এটা এই কোণটা, তাই তো, একান্তর কোণ, কেননা এইটা আর এই বাহুটা যদি সমান্তরাল হয়, সমান্তরাল, তাহলে কি হবে, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাহলে এইটা হবে 30 ডিগ্রি, বোঝা গেল? এই কোণটাও হবে, আমি লিখে দিচ্ছি এখানে 30 ডিগ্রি। আবার দেখো এই অট্টালিকার শীর্ষ থেকে তুমি যদি ল্যাম্প পোস্টের একদম পাদবিন্দু অর্থাৎ সি বিন্দুটা দেখো, তাহলে সেটা কত হবে অবনতি কোণ, দৃষ্টিরেখা কোনটা হচ্ছে, এটা দৃষ্টিরেখা, তখন এর সাথে অনুভূমিক কোণটা, এটা যে কোণ করে, দেখো 60 ডিগ্রি কোণ করেছে পুরোটা, তাহলে এটা অবনতি কোণ, এটা অবনতি কোণ অ্যাকচুয়ালি। এবার এখান থেকে দেখো এটা আর এটা কি সমান্তরাল, তাহলে এটা এই যে 60 ডিগ্রি, তাহলে এটা কি একান্তর কোণ, এটা হবে, এটাও 60 ডিগ্রি হবে, বোঝা গেল? তাহলে এটা আমি লিখে দিচ্ছি 60 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। এবার দুটি ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, কোন দুটি সমকোণী ত্রিভুজ, যেটা বললাম আগের অঙ্কে, এই একটা এবিসি আর একটা হচ্ছে এইডি, এই দুটো নিয়ে আমরা কাজ করব, বোঝা গেল? তাহলে ত্রিভুজ আগে আমরা কি করব, দেখো ল্যাম্প, এই দুটি বিসি বের করতে বলেছে, যে এটা অট্টালিকার ল্যাম্প পোস্টের মধ্যেকার যে অনুভূমিক দূরত্ব এটা, তাহলে বিসিটা বের করব। বিসি কি করে বের করব, কোন ত্রিভুজটা ধরো, বিসি কোন ত্রিভুজে আছে, এ বি সি, এটাই রয়েছে, বোঝা গেল? তাহলে এর কোণ জানি 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রির সাপেক্ষে বিসিটা কি, ভূমি না লম্ব? এটা তো অতিভুজ, যেটা তেরচা করে রয়েছে সেটা জানো, এটা কি ভূমি না অতিভুজ? এটা সংলগ্ন বাহু কোনটা, বিসি, অতএব বিসি হচ্ছে ভূমি। আমি এখানে সুবিধার জন্য লিখে দিচ্ছি ভূ, এটা বিসিটা ভূমি। আর লম্ব তাহলে কোনটা, অবভিয়াসলি এবি যেটা আছে সেটা লম্ব হবে। তাহলে দেখো 60 ডিগ্রি দেওয়া আছে, তাই ত্রিভুজের লম্ব দেওয়া রয়েছে, ত্রিভুজের লম্বটা তোমাদের দিয়ে দেওয়া রয়েছে, ভূমিটা বের করতে হবে। তাহলে কোন কোণানুপাতটা নেবো, ট্যান নেবো, ট্যানে লম্ব আর ভূমি দুটোই রয়েছে, লম্ব বাই ভূমি, তাহলে আমরা সেই জন্য ট্যান 60 ডিগ্রি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি সমান কত হয়, এবি বাই বিসি, তাহলে ট্যান 60 এর মান √3 সমান এবি এর মান এখানে বলা আছে কত 60 ডিগ্রি, বসালাম, এবি সমান 60 ডিগ্রি বাই বিসি, 60 ডিগ্রি বলছি 60 মিটার, এবি সমান 60 বাই বিসি, তাহলে √3 বিসি কোনাকুনি গুণ করলাম সমান 60, বিসির ভ্যালু এখানে বের করলাম 60 বাই √3। তাহলে এবার কি হবে, দেখো উপরে নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে করলে কত হবে, নিচে √3 ইন্টু √3 মানে 3, আর উপরে 60 ইন্টু √3 এটা আছে লিখলাম, তাহলে এটা 3 20 60, তাহলে কত হবে 20 √3, বিসির ভ্যালু বেরিয়ে গেল 20 √3, তাহলে এটা আমি লিখে দিচ্ছি এখানে 20 √3, ঠিক আছে? এটা মানে অট্টালিকার ল্যাম্প পোস্টের মধ্যবর্তী দূরত্ব 20 √3 মিটার। এবার দেখো বিসি সমান 20 √3 মানে কত, ইডি এটাও 20 √3, এটাও 20 √3, পুরোটা আমি লিখে দিলাম এখানে। এবার এই ত্রিভুজটা ধরে নিয়েছি, এবার অবভিয়াসলি আমাকে এইডি, এই ত্রিভুজটা আমরা কনসিডার করব, ত্রিভুজ এইডি, এটা ধরে আমরা কি করব, এই ল্যাম্প পোস্টের উচ্চতা বের করব। এবার দেখো এইডিটা ধরে আমরা কি জানি, ইডিটা জানি, এবার যদি আমরা এইটা বের করে ফেলতে পারি তাহলে কি হবে, দেখো সিডি ভ্যালুটা পেয়ে যাবো। কি করে সিডির ভ্যালু পাবো, সিডি সমান আমরা কি জানি, এই যে ইবি, অবভিয়াসলি, কেননা এই দুটো কি একদম সমান, সিডি সমান বি। আচ্ছা, এবার যদি বি সমান কি জানি, কি বলতে পারবো, দেখো বি সমান কি, এ বি মাইনাস এই, তাহলে আমরা কি বলতে পারছি, এই এ বি মানে পুরোটা 60 থেকে এ বি থেকে যদি আমরা এইটা বের করে ফেলে, আমরা যদি সেটা মাইনাস করে ফেলতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, বিটা পেয়ে যাব। আবার বি সমানই তো সিডি, ব্যাস বি পেয়ে গেলে আমরা সিডি পেয়ে যাব। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে, এইটা বের করতে হবে, বোঝা গেল, যাতে আমরা এবি থেকে এইটা মাইনাস করতে পারি। তাহলে এইটা বের করে ফেলো। আবার সেই কি ত্রিভুজ এইডি এর ক্ষেত্রে আর বলার দরকার নেই, এটা 30 ডিগ্রি, ভূমি কোণটা এই সংলগ্ন বাহু, এটা ভূমি দেওয়া আছে, আর তোমাদের লম্ব বের করতে হবে। তাহলে সেই লম্ব বাই ভূমি মানে কি, ট্যান নিয়ে নাও, ট্যান 30 ডিগ্রি সমান কি হবে, এই বাই ইডি, সেটাই আমি করেছি। দেখো ত্রিভুজ এইডি এর ক্ষেত্রে ট্যান 30 ডিগ্রি সমান এই বাই ইডি, ট্যান 30 এর মান বসিয়েছি 1/√3, এইর ভ্যালু বের করতে হবে, এই রেখেছি, ইডির ভ্যালু দেখো 20 √3, ইডির ভ্যালু 20 √3 বসালাম, তাহলে এই √3 কোনাকুনি গুণ করলাম সমান কত 20 √3, তাহলে এই সমান কত 20 √3 বাই √3, তাই তো, বা √3 এখানে কেটে দাও একদম, তাহলে কত হবে, এই সমান 20, এই সমান 20 বেরিয়ে গেল,
দেখো তাহলে এই সমান আমি এখানে লিখে দিচ্ছি কত 20, এই ডিস্টেন্সটা আমার পেয়ে গেলাম 20, বোঝা গেল, এটা পেয়ে গেলাম 20। তাহলে দেখো আমরা এখানে লিখেছি সিডি সমান বিই, দেখো সিডি সমান বিই। আবার দেখো বি সমান যেটা এক্ষুনি বললাম, বি সমান কি এ বি মাইনাস এই, তাহলে সেটাই লিখেছি বি সমান কি এ বি মাইনাস এই। এবার মানগুলো বসালাম, এ বির মান কত 60 ডিগ্রি, এইর মান 20 ডিগ্রি, বোঝা গেল। আবার লাস্ট বারের মতন দেখে নাও, এ বির মান কত 60 ডিগ্রি আর এইর মান কত 20 ডিগ্রি বলছি 60 মিটার, এইর মান হচ্ছে 20 মিটার, ঠিক আছে। তাহলে এ বি হচ্ছে 60, এই মান 20, 60 মাইনাস 20 সমান 40, ঠিক আছে। তাহলে সিডির ভ্যালু কত বেরিয়ে গেল 40, এই যে 40, সিডির ভ্যালুটা আমি লিখে দিচ্ছি 40 মিটার। তাহলে অট্টালিকা ও ল্যাম্প পোস্টের ভিতরকার অনুভূমিক দূরত্ব যেটা বললাম বিসি সমান 20√3 মিটার, এই একটা উত্তর, আর ল্যাম্প পোস্টের উচ্চতা সিডি সমান 40 মিটার, এই একটা অ্যান্সার। তাহলে এই দুটো হবে উত্তর, ঠিক আছে। এবার দেখো 14 দাগের তোমাদের কি বলেছে, একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং উচ্চতা 21 মিটার, ওই ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা মাধ্যমিক 17 সালে এসছে। একটি ঢাকনা সমেত চোঙাকৃতি বলে দিয়েছে, লম্ববৃত্তাকার চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে 616 বর্গমিটার আর উচ্চতা 21 মিটার। কি চেয়েছে, ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো এই একটা চোঙাকৃতি ট্যাঙ্কের, ধরো এর চোঙাকৃতি কি বলা আছে, ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্ক, যার ঢাকনা রয়েছে, তার ভূমির ব্যাসার্ধ ধরে নিচ্ছে, ধরো চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল এটা বলে দেওয়া আছে 616 বর্গমিটার, বলে দেওয়া রয়েছে কোশ্চেনে। ধরি চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার, ধরে নিয়েছি এটা আর। আচ্ছা, চোঙটির উচ্চতা এইচ সমান কত 21 মিটার ধরে নিয়েছি, এইচটা 21 মিটার বলা আছে, ধরে নিয়েছি চোঙের উচ্চতা এইচ সমান 21। আর ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr × r+h, ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, বোঝা গেল, এইটা বের করতে হবে। এবার আমরা কি কি জানি দেখো, আমরা এইচ জানি, তাই তো এইচটা জানি 21 মিটার, পাই জানি 22/7, আর এর মানটা জানা নেই, আরটা বের করতে হবে। আরটা কোথা থেকে পাবো, এই যে বলে দেওয়া আছে যে চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616, তাহলে চোঙাকৃতি জলের ট্যাঙ্কের এই যে ভূমির ক্ষেত্রফলটি আমাদের বলে দেওয়া রয়েছে, ভূমির ক্ষেত্রফল কি বৃত্ত, এই যে এটা বৃত্তাকার, তাই তো, তাহলে এর ক্ষেত্রফল 616, তাহলে প্রশ্ন অনুসারে πr², যেটা বৃত্তের ক্ষেত্রফল সমান 616, তাহলে r², এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাবো, r² সমান 616/π, 616 এর মান 22/7 বসালাম, সমান 616, এটা উল্টে গেলে 7/22 হয়ে যাবে। এবার দেখো, এবার কাটাকুটি করো, এখানে 11 × 2 = 22, 11 × 5 = 55, 6 × 6 = 66, তাহলে 2 2 × 4 5 × 16 2 8 16, দেখো 28 × 7 এসছে, দেখো 28 × 7 আমি লিখেছি। আমি তোমাদের এখানে কেটেই একদম আমি আলাদা জায়গায় কেটে করে আমি এখানে বসিয়েছি, যাতে তোমাদের এখানে কাটাকুটিটা দেখাতে পারি, ঠিক আছে। 28 × 7 r² সমান হয়ে গেল। এবারে দেখো, এবারে এটাকে পুরোপুরি গুণ করার দরকার নেই, আর এর মান বের করার জন্য কি করবে, দেখো 28-এর পুরোপুরি গুণ করেও করতে পারবে, একটু বড় হবে আর কিছু না। 28-এর এমনি যেমন উৎপাদকে বিশ্লেষণ করো, 28-এর করো, 28-এর করলে কত হয় 2, এখানে কত হবে 14, 2 14 28, 2 7 14, তাহলে দেখো 28 সমান কত হচ্ছে 2 × 2 × 7, আচ্ছা 28-এর জায়গায় 2 × 2 × 7 লিখলাম, আর এই যে 7 আছে 7 লিখলাম। তাহলে দেখো আর সমান কত হবে, সেই বর্গমূল যেভাবে করো, দুটো যেটা থাকবে দুটো ফ্যাক্টর, সেটা তার জায়গায় কি লিখবো আমরা, একটা লিখবো, দুটো 2 আছে একটা 2 লিখলাম, আর দুটো 7 আছে একটা 7 লিখলাম, তবেই তো বর্গমূল হবে। তা আর সমান দুটো 2, একটা 2 আর এখানে একটা 7 নিলাম দুটো 2 থেকে, ঠিক আছে। 2 × 7 মানে 14, তাহলে আর এর মান হবে 14, বোঝা গেল। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম 14। এবারে এখানে আর এর জায়গায় 14 বসিয়ে দিলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো জলের ট্যাঙ্কের। তাহলে ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্র 2πr × r+h, এখানে 2 × π এর জায়গায় 22/7 বসাও, আর এর জায়গায় 14, আর এর জায়গায় 14, এইচ এর জায়গায় 21। এবার এটাকে ক্যালকুলেট করো, এখানে দেখো আগে কেটে দাও, 7 2 × 14 কেটে দিলে, তাহলে 2 × 22 × 2 × 14 + 21 সমান 35, বোঝা গেল। এবার এইগুলোকে গুণ করবে, দেখবে 3080 বর্গমিটার আসছে, তাহলে ট্যাঙ্কটির সমগ্র তলের ক্ষেত্রফল 3080 বর্গমিটার, এটা হবে উত্তর। এবার দেখো 2-একটা দেখো কি বলেছে, একটি তাঁবুর বৃত্তাকার শঙ্কু আকৃতির ছাদটি তৈরি করতে 132 বর্গমিটার ত্রিপল লেগেছে। ছাদটির ভূমিতলের পরিধি 33 মিটার হলে ছাদটির তির্যক উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে। কি বলা আছে, শঙ্কু আকৃতির ছাদটি তৈরি করতে 132 বর্গমিটার ত্রিপল লেগেছে, আর ভূমিতলের পরিধি বলা আছে 33 মিটার, তির্যক উচ্চতাটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ছবিটা এখানে দেখেছি, শঙ্কু আকৃতির ধরো একটা তাঁবু,
ঠিক আছে। যেমন পিকনিকে যে ধরনের সেই তাঁবু খাটানো হয় সেটা শঙ্কু আকৃতির ধরো একটা তাঁবু রয়েছে। তাঁবুর বৃত্তাকার শঙ্কু আকৃতির ছাদটি করতে ত্রিপল লেগেছে কত 132 বর্গমিটার। তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে পার্শ্বতলে যে বক্রতলের যে ক্ষেত্রফল যে এইটা মানে নিচের বৃত্তাকার অংশ বাদ দিয়ে এই যে বক্রতলের যে ক্ষেত্রফলটা পার্শ্বের সেটা তাহলে 132 মিটার বলে দেওয়া আছে, তাই তো। তার মানে আমরা বলতে পারি বক্রতলের ক্ষেত্রফল কি শঙ্কুর পাই আর এল সমান 132 বলা আছে। এবার ধরি ছাদটির ভূমিতলের ব্যাসার্ধ সমান আর মিটার ধরে নিয়েছি এবং তির্যক উচ্চতার সমান কি এল মিটার এটা ধরে নিয়েছি। ছাদটির ভূমিতলের পরিধি বলা আছে 33 মিটার, তাই তো। ভূমিতলের পরিধি মানে এই যে গোল অংশটা ভূমিতলের পরিধি এটা 33 মিটার বলে দেওয়া। অতএব 2 পাই আর সমান 33 এটা আমরা এখানে লিখলাম বলে দেওয়া আছে যেহেতু। এবার দেখো অতএব এখানে লিখলাম যে এটা 2 পাই আর সমান 33। এবার দেখো তাঁবুর বক্রতলের আমাদের কি বের করতে বলেছে তির্যক উচ্চতা, তাই তো এল। এবার তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল এক্ষুনি কি বললাম পাই আর এল সমান 132, যে বক্রতল যেটা মানে যে জিনিসটা এই যে বক্রতলে যে এই অংশটার ক্ষেত্রফল, তাই তো এইটার তাহলে পাই আর এল সেটা, কেননা অত বর্গমিটার কাপড় লেগেছে তাহলে পাই আর এল সমান 132, তাহলে পাইয়ের জায়গায় 22/7 বসালাম। এবারে দেখো এখানে আর এর মান জানা নেই, এল এর মান বের করতে হবে। আর এর মানটা যেহেতু জানা নেই এক্ষেত্রে আর এর মানটা আবার সেই আগের অঙ্কের মতন এখানে কি করতে হবে বের করতে হবে। কি করে বের করবো সেই 2 পাই আর সমান 33 ভূমিতলের পরিধি দেওয়া রয়েছে এখান থেকে আর এর মান পেয়ে যাবো 2 ইন্টু পাইয়ের জায়গায় 22/7 বসাবো আর এখানে আর দেওয়া আছে আর লিখলাম সমান 33, তাহলে এখান থেকে আর সমান কত হবে 33/2, দুইটা নিচে নামবে আর 22/7 দিয়ে যদি ভাগ হয় তাহলে এপাশে গুণ হয়ে যাবে 7/22 উল্টে যাবে 7/22 হয়ে যাবে। এবারে এটা করলে কত হচ্ছে দেখো এখানে 11 দুগুণে 22 11 3 33, ঠিক আছে। তাহলে 7 3 21 আর 2 দুগুণে 4 21/4 আর এর মান 21/4। এবার এই আর এর মানটা এখানে এবার বসাবো, আর এর মান 21/4 বসিয়ে দিলাম ইন্টু এল এর মান বের করতে হবে সমান 132, তাহলে এল সমান কত হবে 132। 22/7 ওদিকে গেলে কি হবে গুণ আকারে আছে ভাগ হবে মানে 7/22 হয়ে যাবে গুণ ইন্টু 21/4 ভাগ হলে ওপাশে উল্টে গেলে কি হবে উল্টে যাবে মানে যা গুণ আকারে থাকবে ওদিকে গেলে উল্টে যাবে 4/21 হবে 4/21 হয়ে গেল। এবারে এটাকে কাটাকুটি করে হিসাব করো কত হচ্ছে দেখো এখানে 7, আচ্ছা এখানে 11 দুগুণে 22 এটা 11 দিয়ে যাবে 11 1 11 12 13 2 11 দুগুণে 22, তাই তো। এখানে 2 6 12 7 3 21 3 দুগুণে 6 হয়ে গেল, তাহলে 4 দুগুণে 8 পড়ে থাকলে এটা এল সমান হচ্ছে 8, বোঝা গেল। তাহলে ছাদটির তির্যক উচ্চতা এল সমান 8 মিটার, এটাই হবে উত্তর। তাহলে ফার্স্টে আগে আমরা কি করবো যেটা দেওয়া আছে যে কোনো অঙ্কে আমরা লিখে নেবো যে কি দেওয়া আছে আর সূত্রগুলি লিখে নেবো। এবারে আমরা বের করবো ব্যাপারটা এবারে সুবিধা হয়ে যাবে যে 2 পাই আর সমান 33 বলে দেওয়া আছে মানে গাণিতের ভাষায় যে সমস্যাটা সেটা আমরা লিখবো যে 2 পাই আর ভূমিতলের পরিধি মানে কি 2 পাই আর সমান 33 আর বক্রতলের ক্ষেত্রফল মানে অঙ্কটা ঘুরিয়ে দেওয়া আছে যে যত বর্গমিটার কাপড় লেগেছে মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল আর বর্গমিটার কাপড় লেগেছে মানে তোমরা এখান থেকে দেখে বুঝে যাবে অবশ্যই ক্ষেত্রফল, কারণ বর্গমিটারের এটা কি এই যে বর্গমিটার দেওয়া আছে কাপড় লেগেছে তোমরা যদি কেউ না বুঝতে পারো একটা আইডিয়া করবে বর্গমিটার কার একক ক্ষেত্রফলের একক, তার মানে ক্ষেত্রফল দিয়ে এটা ক্ষেত্রফল বলা আছে কার ক্ষেত্রফল যে পার্শ্বতলের ক্ষেত্রফল, কেননা তাঁবুতে কোথায় ত্রিপল লাগে এই চারপাশে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল, ব্যাস পাই আর এল সমান কত 132। তাহলে এখান থেকে আমরা এলটা বের করবো তির্যক উচ্চতা স্ট্যান্ড হাইট যেটা, তাহলে এখান থেকে এলটা বেরিয়ে গেল, বোঝা গেল। এইভাবে যা যা দেওয়া আছে আগে লিখে নেবো তারপর অঙ্কগুলো করবো সুবিধা হবে তাতে। এবার দেখো 14 দাগের 3, ঠিক আছে। অঙ্ক এগুলো কিন্তু তোমাদের একটু বড় হতে পারে যে প্রত্যেকটা লেন্দি ভালো মানে কয়েক স্টেপের অঙ্ক কিন্তু তোমাদের ডিটেলস আমি ভালো করে বোঝানোর জন্য একটু টাইমটা লাগছে, কাজে ভিডিওটার লেন্থ একটু হয়তো বড় মনে হতে পারে তোমাদের। যদি কোনো জায়গায় একটু অসুবিধা হয় তোমরা একটু স্পিডে দেখে নিতে পারো মানে 1.25 বা 1.5 স্পিড করে তোমরা টেনে একটু দেখে নিতে তোমরা পারো, ঠিক আছে, কোথাও যদি অসুবিধা হয়। এবার দেখো 14 দাগের 3, একটু ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো, গোলক বলেছে গোলক মানে পৃথিবী যে গোলক পৃথিবী ধরো ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কি করলাম কমলা লেবু ধরো বা কিছু একটা ধরো কমলা লেবু সাপোজ, ওপরে যে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম, তাহলে কি হবে নতুন আরেকটা ভেতরে যে খোলকটা সেটা পাবো, বোঝা গেল। সেরকমই বলেছে ধাতব গোলকের একটা ধাতব গোলক আছে উপরিতল এমনভাবে আমরা কেটে নিলাম কি হলো যে নতুন গোলক যেটা পেলাম ভেতরের গোলকটা পেলাম তার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে, এটা চেয়েছে। দেখো এখানে গোলক এঁকেছি, গোলক এটা ধরো অ্যাজিউম করে এটা গোলক পুরোটা মানে 3 ডাইমেনশন, ঠিক আছে।
গোলক আছে। আর এখানে জিনিসটা চেয়েছে দেখো, গোলকের ওপরের অংশটা আমরা কেটে নিয়েছি কিছুটা, মানে গোলক এখন হচ্ছে বর্তমানে গোলক হচ্ছে এইটা, এই যে আগের গোলক ছিল এটা, এখন আমরা এই অংশটা যেটা শেডেড অংশটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার ফলে এখন যে গোলকটা বর্তমানে সেটা এইটা দাঁড়িয়েছে। বোঝা গেল? তাহলে কি এখানে বলেছে যে এখন যে গোলকটা পেলাম তার যে বক্রতলের ক্ষেত্রফল, আগের যে বক্রতলের ক্ষেত্রফল ছিল গোলকের তার অর্ধেক হয়ে গেছে, এটা একটা বলা আছে। তাহলে আমাদের কি চেয়েছে, অঙ্কে চেয়েছে যে কেটে নেওয়া অংশের আয়তন, এই যে কেটে নেওয়া অংশের আয়তন কোনটা, এই অংশটা আমরা কেটেছি শেডেড অংশটা, এই কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে এই যে বর্তমানে যে অংশটি পড়ে রয়েছে অবশিষ্ট অংশ, এই অংশের আয়তনের অনুপাত কত। তাহলে আমাদের এই আয়তন শেডেড আয়তন ডিভাইডেড বাই এই যে এই অংশের আয়তন, এই আয়তন দুটো আমাদেরকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এই দুটি আয়তনকে, মানে এই আয়তন মানে এই কেটে নেওয়া অংশের আয়তন আর ইজ টু এই অংশের যে আয়তনটা সেটা বের করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা কি করে করেছি, আমাদের যে কন্ডিশনটা বলা আছে সেটা আগে লিখবো। ধরি ধাতব গোলকটির কেটে নেওয়ার পূর্বে ব্যাসার্ধ আর একটা ধরে নিয়েছি, আগে কেটে নেওয়ার মানে আগে যে গোলকটি ছিল তার ব্যাসার্ধ R1 এবং ধাতব গোলকটির কেটে নেওয়ার পরে ব্যাসার্ধ হচ্ছে R2, মানে এখন যেটা আছে এইটার ব্যাসার্ধ হচ্ছে R2, এইটা হচ্ছে R2, সেটাই আমি এই চিত্রে এখানে দেখিয়েছি। বোঝা গেল? R2। তাহলে দেখো নতুন গোলকের কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক, এটা বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এই যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 4πr² হয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 4πr2² লিখেছি ডিভাইডেড বাই 4πr1², এই তো এটা পুরোটা 4πr1² সমান কি হাফ, তাই তো? মানে নতুন গোলকের ক্ষেত্রফল ভাজিত আগের গোলকের ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল সমান কি 1/2। এখান থেকে কি করেছি 4π কেটে দাও, R2² বাই R1² সমান কত 1/2। তাহলে R1² কোনাকুনি গুণ করো সমান কত 2R2², তাই তো? বা R1 সমান কি হবে √2 ইন্টু R2। বোঝা গেল? R1 সমান √2 ইন্টু R2, এটা হয়ে গেল, স্কোয়ার করলাম। R1 সমানটা আমরা কি করলাম, পেয়ে গেলাম এখানে একটা মানে ইকুয়েশন পেয়ে গেলাম। এবার দেখো কি চেয়েছে আমাদের, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন কোনটা, এইটা। এবার কেটে নেওয়া অংশের এই যে আয়তনটা, এই শেডেড অংশের আয়তন কি হবে, আমরা জানি কি 4/3, যদি বহির ব্যাসার্ধ এরকম বলে দেওয়া থাকতো অন্তর ব্যাসার্ধ গোলকের, তাহলে কি হয় 4/3 পাই, তাহলে R1 এর কিউব মাইনাস R2 এর কিউব, এটা হয়, তাই তো? তবে আমরা কি পাবো, এই কাটা অংশের আয়তনটা পেয়ে যাবো 4/3 পাই ইন্টু R1 এর কিউব মাইনাস R2 এর কিউব, তাই তো? মানে বড় গোলকের থেকে এই ছোট গোলকের আয়তনটা আমরা কি করছি, বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা পাবো। তাহলে এটাই লিখেছি দেখো, কেটে নেওয়া অংশের আয়তন সমান 4/3 পাই R1 কিউব মাইনাস R2 কিউব ইজ টু কার অবশিষ্ট অংশের আয়তন, এটা ইজ টু অবশিষ্ট অংশের আয়তন কত 4/3 পাই R2 কিউব, মানে যে ভেতরের গোলকটা 4/3 পাই R2 কিউব, 4/3 পাই R2 কিউব। ব্যাস, এবারে আমরা হিসাব করি। তাহলে এখানে দেখো 4/3 পাই 4/3 পাই 4/3 পাই 4/3 পাই কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল করে দাও। তাহলে পড়ে থাকবে R1 কিউব, এটা পড়ে থাকবে এটা। তাহলে R1 এর জায়গায় আমরা কি লিখেছি, √2 ইন্টু R2 পেয়েছি। তাহলে R1 এর জায়গায় এবার বসিয়ে দাও √2 ইন্টু R2, তার হোল কিউব আছে, তার হোল কিউব দিলাম আমি, মাইনাস R2 কিউব ইজ টু R2 কিউব, যেটা আছে লিখলাম। এবার দেখো √2 এর হোল কিউব, √2 এর হোল কিউব কি হবে দেখো এখানে, তাহলে √2 ইন্টু √2, তাই তো? √2 এর হোল কিউব। আচ্ছা, √2 ইন্টু √2, এই দুটো √2 মিলে কি হয় 2 হয়, তাই তো? √2 ইন্টু √2 মানে 2 ইন্টু √2 মানে কত 2√2 হয়ে যাবে। বোঝা গেল? ভেঙে এখানে দেখিয়ে দিলাম। তাহলে √2 এর হোল কিউব মানে 2√2 লিখলাম, আর R2 এর হোল কিউব মানে R2 কিউব মাইনাস R2 কিউব যা আছে এখানে লিখলাম। তাহলে দেখো এবারে 2√2 যদি আমরা কমন নিই, এই R2 যদি কমন নিই এই দুটো টার্ম থেকে, R2 কমন গেল, R2 কিউব কমন নিতে পারবো। তাহলে R2 এর কিউব আমরা যদি কমন নিই কত পড়ে থাকবে 2√2 মাইনাস 1 পড়ে থাকবে ইজ টু R2 কিউব, তাই তো? এবার R2 কিউব উভয় পক্ষে ক্যান্সেল করে দাও, তাহলে কত হবে 2√2 মাইনাস 1 ইজ টু, এখানে 1 পড়ে থাকবে গুণ আকারে যেটা আছে, তাহলে 2√2 মাইনাস 1 ইজ টু 1। বোঝা গেল? তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত কত হচ্ছে 2√2 মাইনাস 1 ইজ টু 1। বোঝা গেল? তাহলে এটাই হবে উত্তর। ঠিক আছে, তাহলে 12, 13, 14 দাগের যতগুলি অঙ্ক আছে সবগুলি অঙ্ক আমি করে দিলাম। এর আগে আমি 5 থেকে 5, 6, 7, 8, 9, 10 এগুলো করে দিয়েছিলাম। তো বাকি যে পোর্শনগুলো রাশিবিজ্ঞান যেটা রয়েছে বা সম্পাদ্য যেটা রয়েছে সেগুলো আমি একটা পরে একটা ভিডিওতে আমি সবগুলো মোটামুটি আমি করে দেওয়ার চেষ্টা আমি করব। তো ভিডিওটি যদি পরের যে মডেল কোশ্চেন আছে পরপর আমি দিতে থাকবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো,
বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কিছু ভিডিও চাও বা যদি কিছু কোশ্চেন তোমাদের দিতে হয় বা যদি কিছু বুঝতে অসুবিধা হয়, জিজ্ঞাসা থাকে, নিচে কমেন্ট বক্সে লিখে জানাও।